জাত অভিনেতা কাকে বলা যায়? যিনি যে কোনো চরিত্রে নিখুঁত উপায়ে ফুটিয়ে তুলেন, চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন অভিনয়ের অভিনব দক্ষতায়। একবার এক শুটিংয়ে গ্রামে গিয়েছিলেন এটিএম শামসুজ্জামান। বেলা পড়তির দিকে। শুটিং শেষে তাঁরা ফিরছেন। সামনে পথ চলছেন তিনি, পেছনে চলচ্চিত্রের পরিচালক। একজন মহিলা পুকুর থেকে কলসি কাঁখে জল নিয়ে বাড়ি ফিরছেন। আচমকা পথে এটিএম শামসুজ্জামান মুখোমুখি হতেই চেহারাটা ঘোমটায় ঢেকে দিয়ে বিড়বিড় করে কি যেন বলেই সোজা হেঁটে চলে গেলেন। মহিলাটি কি বলেছে তিনি না শুনলেও শুনেছিলেন চলচ্চিত্রের পরিচালক। মহিলাটি চলে যেতেই পরিচালক এটিএম শামসুজ্জামানের কাছে গিয়ে বললেন, মহিলাটি কি বলেছে জানেন? কি বলেছে? ভীষণ আগ্রহ সহকারে জিজ্ঞেস করলেন এটিএম শামসুজ্জামান। কি আর বলবো বলুন, খাচ্চর বেটা বলে গালি দিয়েছে আপনাকে। সহজ উত্তর পরিচালকের। ভাবুন তো একবার, তবে চরিত্রের সঙ্গে কতখানি মিশে গেলে, অভিনয়ে কতটা প্রাণ থাকলে একটা চরিত্রকে মিলিয়ে ফেলা যায় বাস্তব জীবনের সঙ্গে। তাকে ঠিক কত নামে সম্বোধন করা যায়? একাধারে অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার, গল্পকার, পরিচালক এবং প্রযোজকও তিনি। আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান তথা এটিএম শামসুজ্জামানের জন্ম নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে 1941 সালে। তাঁদের গ্রামের বাড়ি অবশ্য লক্ষ্মীপুরের ভোলাকোটের বড় বাড়ি। বাবা নুরুজ্জামান ছিলেন নামকরা উকিল। শেরে বাংলার সঙ্গে রাজনীতিও করেছিলেন তিনি। এটিএম শামসুজ্জামানের ছোটবেলা কাটে অবশ্য পুরান ঢাকায়। প্রথমে বাবুবাজারের আরমানিটোলা মাঠের পাশে ভাড়া থাকতেন তারা। পরে 1956 সালে তার বাবা সূত্রাপুরে দেবেন্দ্রনাথ দাস লেনে বাড়ি কিনেন। এরপর থেকে ওখানেই তাদের স্থায়ী ভিটে। তিনি বলেছিলেন স্মৃতিকথায়, 1956 সালে আমাদের সূত্রাপুরের বাড়িটি 8,000 টাকায় কিনে নেন আব্বা। ওই বছরই পরিবারসহ এই বাড়িতে চলে আসি আমরা। সেই সময় সম্পর্কে একটু ধারণা দিই। তখন একটা বড় সাইজের ইলিশ মাছের দাম ছিল 4 আনা। আমার আব্বা বালাম চাল খেতেন। আমার হাতে 20 টাকা দিয়ে পাঠাতেন 1 মণ বালাম চাল নিয়ে আসার জন্য। আমাদের বাসা সূত্রাপুরে থাকলেও আমার খেলার জায়গা ছিল আরমানিটোলা মাঠ। অবশ্য সেই সময় ওই মাঠ ব্যবহৃত হতো রাজনীতির মাঠ হিসেবে। পরে ওটা স্থানান্তরিত হলো পল্টন ময়দানে। অবশ্য তখন পল্টন ময়দান বলতে কিছু ছিল না, পুরোটা ফাঁকা মাঠ। আমাদের সময় নিউ মার্কেট বলতে ছিল চকবাজার। অনেক দুষ্টুমির ঘটনা আছে আমার। ঈদের আগের দিন আব্বা স্টেট ব্যাংক থেকে 4 আনা আর 8 আনা পয়সা এনে রাখতেন। আমার কাজ ছিল ঈদের দিন সেগুলো গরিব ফকিরদের বিলিয়ে দেওয়া। আব্বা বলে দিতেন, বয়স্ক ফকির দেখলে 8 আনা আর জোয়ান ফকির দেখলে দিবি 4 আনা। তো ঈদগাহ মাঠ থেকে ঘরে ফিরে খেয়ে দিয়ে আমাকে আব্বা বসিয়ে দিতেন বাড়ির দরজার সামনে। কিন্তু ওই বসানো পর্যন্তই 15-20 মিনিট পয়সা বিলি করতাম আমি। তারপরই হাওয়া। বাকি সব টাকা চলে যেত আমার পকেটে। এক দৌড়ে চলে যেতাম সোজা লায়ন সিনেমা হলে। তখন এই সিনেমা হলে 1 টিকিটে 3 ছবি দেখাতো। ব্ল্যাকে টিকিট কেটে ঢুকে যেতাম সেখানে। আমার কাছে ঈদের মজা ছিল সিনেমা দেখা। কত ঈদ যে সিনেমা দেখে কাটিয়েছি। এসব দুষ্টুমির কারণে আব্বা আমাকে রাজশাহীতে চাচার বাসায় পাঠিয়ে দিলেন। কিন্তু ঈদ বা স্কুল বন্ধ হলেই তো চলে আসতাম ঢাকায়। ঈদ করতাম পরিবারের সঙ্গে। আমার মা দারুণ সব রান্না করতেন। এই রান্নার লোভেই ঢাকায় আসা হতো আমার। বাংলা চলচ্চিত্রের এই প্রবাদ প্রতিম অভিনেতার শুরু কিন্তু অভিনেতা হিসেবে নয়, বরং সহকারী পরিচালক হিসেবে 1961 সালে নির্মিত উদয়ন চৌধুরীর মানুষের ভগবান চলচ্চিত্র দিয়ে। সহকারী পরিচালক হিসেবে এটিএম শামসুজ্জামান পরবর্তীতে কাজ করেছেন খান আতাউর রহমান, কাজী জহির, সুভাষ দত্তের মতো বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে। 1965 সালে জন্ম নিলেও তার নতুন এক প্রতিভা, চলচ্চিত্রের চিত্রনাট্য। অভিষেক এইচ আকবরের বিখ্যাত চলচ্চিত্র জলছবি দিয়ে। এই চলচ্চিত্রে যেমন চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটল এটিএম শামসুজ্জামানের, ঠিক তেমনই নায়ক হিসেবে অভিষেক ঘটল বরেণ্য অভিনেতা ফারুকেরও। তখন অবশ্য গল্প লেখাতেও মনোযোগী হয়েছিলেন এটিএম শামসুজ্জামান। তবে অভিনয়শিল্পী হিসেবে তাঁর অভিষেক আরও 3 বছর পরে প্রখ্যাত চলচ্চিত্রকার নারায়ণ ঘোষ মিতার চলচ্চিত্র এতটুকু আশা চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রে তার অভিনয়ের গল্পটাও ভীষণ মজার। এই চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামান অভিনয় করেছিলেন পত্রিকা বিক্রেতার সহকারী চরিত্রে। অথচ এই চলচ্চিত্রে অভিনয় করার কথাই ছিল না তাঁর। পত্রিকা বিক্রেতার সহকারী হিসেবে যার অভিনয় করার কথা, তিনি অজানা কারণে আসতে পারেননি। সেটে তখন ছিলেন এটিএম শামসুজ্জামান। উপায় না দেখে নারায়ণ ঘোষ মিতা এই চরিত্রে অভিনয় করার জন্য এটিএম শামসুজ্জামানকে অনুরোধ করলেন। প্রথমে সংকোচ বোধ করলেও
মিতার একান্ত অনুরোধে শেষমেশ ক্যামেরার পেছনের লোক দাঁড়ালেন ক্যামেরার সামনে। আলতাফ হোসেনের কণ্ঠে তখন বাজছিল সেই বিখ্যাত গান, তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়। কে জানত সেদিন জন্ম হবে এক ইতিহাসের। সে সময় এটিএম শামসুজ্জামানের চেহারায় যে বিষাদগ্রস্ত চেহারা আর অভিব্যক্তি ফুটে উঠেছিল তা দেখে পরিচালক নারায়ণ ঘোষ মিতা বলেছিলেন, ছেলেটি একদিন অনেক বড় অভিনেতা হবে। তবে অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামান আলোচনায় আসেন 1976 সালে মুক্তিপ্রাপ্ত কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছিলেন এটিএম শামসুজ্জামান। মজার ব্যাপার হলো, এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম দিকে রাজি ছিলেন না এটিএম শামসুজ্জামান। আমজাদ হোসেন যখন তাকে ডেকে পাঠিয়েছিলেন তখন তিনি ভেবেছিলেন তাকে হয়তো সহকারী পরিচালক হিসেবে কাজ করতে হবে, কিন্তু আমজাদ হোসেন যখন তাকে চরিত্রে অভিনয় করতে বললেন তখন তিনি অভিনয় করবেন না বলে জানালেন। কিন্তু আমজাদ হোসেন অনড়, বললেন এটিএমকে এই চলচ্চিত্রে অভিনয় করতেই হবে। এই চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামান অভিনয় করেছিলেন গ্রাম্য মোড়ল চরিত্রে। চলচ্চিত্র মুক্তির দিন ভয়ে পালিয়ে গিয়েছিলেন এটিএম শামসুজ্জামান, কিন্তু পরে যখন চলচ্চিত্রটি ব্যবসা সফল হল তিনি দেখা করতে গেলেন পরিচালকের সঙ্গে। আমজাদ হোসেন তাকে দেখে জড়িয়ে ধরলেন। এরপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। আজ যেই খ্যাতি এটিএম শামসুজ্জামানের তা কিন্তু মূলত খল চরিত্রের অভিনেতা হিসেবেই। খল চরিত্রে অভিনয় করেই তিনি নিজস্ব ধারার অভিনয় সমৃদ্ধ করেছেন। সেই খল অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের প্রথম চলচ্চিত্র ছিল নারায়ণ ঘোষ মিতার লাঠিয়াল। কখনো বা চলচ্চিত্রের মূল চরিত্র থেকে তাঁর অভিনীত খল চরিত্রই মানুষকে বিনোদিত করেছে বেশি। যেমন বিখ্যাত চলচ্চিত্র অশিক্ষিত, গোলাপি এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, স্বপ্নের নায়ক, বৌরানী, ভালো মানুষ ইত্যাদি। প্রতিটি চলচ্চিত্রে তিনি যেন ছিলেন খল চরিত্রে অভিনয়ের প্রাণ। তার খল চরিত্রে অভিনয় যে কতটা শক্তিমান দেখা মিলে এই ঘটনায়। সেবার এটিএম শামসুজ্জামান সহ শেরপুরের গাঢ় পাহাড়ে শুটিং করতে গিয়েছিলেন। সেই চলচ্চিত্রের পরিচালক ছিলেন এহতেশাম। তো এটিএম শামসুজ্জামান জুম্মার দিনে গোসল করে পাজামা পাঞ্জাবি পরে যখন মসজিদে যাচ্ছেন তখন একজন লোক তাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন? তিনি বললেন, মসজিদে যাচ্ছি। লোকটি বলল, জুম্মার নামাজ পড়ে আপনার লাভ কি? এটিএম শামসুজ্জামান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেন ভাই? লোকটি জবাবে বলল, জীবনে এত আকাম করেছেন বুঝতে পারছেন না? আপনি তো মিয়া একটা বাজে লোক। চলচ্চিত্রে খল অভিনেতার পাশাপাশি এটিএম শামসুজ্জামান ছিলেন কৌতুক অভিনেতাও। জলছবি, জাদুর বাঁশি, রামের সুমতি, ভণ্ড, ম্যাডাম ফুলির মতো বিখ্যাত চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করেছেন তিনি। এটিএম শামসুজ্জামান অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের বহু কালজয়ী চলচ্চিত্রে, যেমন ওরা 11 জন, সূর্য দীঘল বাড়ি, গেরিলা, লাঠিয়াল, হাজার বছর ধরে, আধিয়ার, ছুটির ঘণ্টা, মোল্লাবাড়ির বউ, রামের সুমতির মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। এটিএম শামসুজ্জামান পড়াশোনা করেছিলেন পুরান ঢাকার পগত স্কুল ও কলেজিয়েট স্কুলে। পগত স্কুলে দুষ্টুমির কারণে তাকে রাজশাহীর লোকনাথ হাই স্কুলে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও তারপর জগন্নাথ কলেজে অনার্স। 1988 সালে দাই কে চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হন এটিএম শামসুজ্জামান। এরপর 2000, 2003, 2010 সালে ম্যাডাম ফুলি, চুড়িওয়ালা ও মন বসে না পড়ার টেবিলে চলচ্চিত্রে অনন্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে। এছাড়া 2013 সালে চোরাবালি চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছিলেন এটিএম শামসুজ্জামান। 2015 সালে দেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এটিএম শামসুজ্জামানকে রাষ্ট্রীয় 21 পদকে ভূষিত করা হয়। 2019 সালে বাংলাদেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি মহারথীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা দেয়া হয়। একবার এক সৈনিক দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন এটিএম শামসুজ্জামান। তাকে দেখে একজন জেনারেলের স্ত্রী এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার নাম এটিএম হওয়ার কারণ কি? জবাবে এটিএম শামসুজ্জামান বললেন, এটিএম হলো আমার নামের প্রথম অংশ, মানে আবু তাহের মোহাম্মদ। পাল্টা গলায় জেনারেলের স্ত্রী বললেন, না, আপনি যেটি বলেছেন সেটি সম্পূর্ণ ভুল। বিস্ময়ের চোখে এটিএম শামসুজ্জামান বললেন, তবে আপনিই বলুন।
জেনারেলের স্ত্রী এবার নিখাত গলায় উত্তর দিলেন, আপনার এটিএম নামের মানে হলো একদম তেড়া মানুষ, কারো কথা শুনে না। জীবন নিয়ে কোনো খেদ নেই এটিএম শামসুজ্জামানের। জীবনে যা চেয়েছেন অনেকাংশে তাই পেয়েছেন তিনি। অভিনয় তার কাছে প্রার্থনার মতো। তাই তো তিনি বলেন, অভিনেতা প্রতি মুহূর্তে তার চরিত্রের সঙ্গে কথা বলবে, এভাবে সে চরিত্র আত্মস্থ করবে। আমি এখনও চরিত্র ফুটিয়ে তোলার আগে নিজের সঙ্গে কথা বলি। সবসময় দেখি কোথায় কোন ভুল করলাম, কোথায় উচ্চারণ ভুল হলো। প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি, ভুল করতে করতেই শিখছি। অভিনেতার ভুল থেকে শেখার মানসিকতা থাকতে হবে। জীবন অনেক দ্রুত গতিতে চলছে, কিন্তু এই গতি অভিনেতার জন্য নয়। তার আলাদা সময় প্রয়োজন, যে সময়টুকু সে তার চরিত্রকে দেবে। অভিনেতা খলিলুল্লাহ খান গোলাম মুস্তাফাকে একসময় প্রতিদ্বন্দ্বী মনে করতেন এটিএম শামসুজ্জামান, কারণ তারা জেনে বুঝে অভিনয় করতেন। গোলাম মুস্তাফা চেষ্টা করতেন এটিএম শামসুজ্জামানকে হারাতে, আর এটিএম শামসুজ্জামান চেষ্টা করতেন গোলাম মুস্তাফার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে। আজ সকাল 9টার দিকে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গুণী এই মানুষটি। দেশ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। আমাদের আয়োজনগুলো কেমন লাগে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।